এবিটিএ টেস্ট পেপারে 311 নম্বর পেজের যে ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। শুরু করার আগে একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে নিচে ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেইগুলোতে জয়েন হয়ে যাবে। আমি এই যে সলিউশনের যে পিডিএফটা আছে সেটা ওইখানে সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সো বাড়তি কথা না বলে শুরু করি অঙ্ক। প্রথম 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার কত r% হলে এক্স বছর পর জনসংখ্যা কত হবে। এবার তাহলে এখানে জনসংখ্যা এ কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে, r% হারে বৃদ্ধি পাচ্ছে, টাইম কত নিচ্ছে, এক্স বছর। তাহলে এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে ফর্মুলা ছিল না চক্রবৃদ্ধি সুদের P×1+r/100 তারপরে n, ওই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। সো অ্যান্সার এটা হয়ে যাবে। তাহলে কত নম্বর অ্যান্সার হবে, এ নম্বর অপশানটা হয়ে যাবে। তারপরে 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কি আছে, x² প্লাস ax প্লাস বি, x² প্লাস ax প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণে দুটো বীজ কী কী দেওয়া আছে, 2 আর 3 দেওয়া আছে। তাহলে a আর b এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দুটো বীজ যদি 2 আর 3 হয়ে যায়, তাহলে এই দুটো বীজ এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। 2 যদি স্যাটিসফাই করে তাহলে x এর জায়গায় 2 বসা দিলে কত হয়ে যাবে, 4 প্লাস 2a প্লাস বি ইকুয়াল টু 0। এবার 3টা x এর জায়গায় বসিয়ে দিলে 9 প্লাস 3a প্লাস বি ইকুয়াল টু 0, দুটো হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে দেখো বি ম্যাচ করছে। আমি যদি এখানে অপনয়ন করে দিই, সিম্বলগুলো যদি চেঞ্জ করে দিই, তাহলে কি হয়ে যাবে, তাহলে সিম্বলগুলো চেঞ্জ করে দিলে কি হয়েছে, এখানে বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস এ হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে, -5, 5 4 9। তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, -5, তাই তো। 5টা ওই পারে গেলে +5 আর মাইনাসটা লেগে গেলে এর ভ্যালু -5 হয়ে যাচ্ছে। এবার এই 5টা -5টা এই দুটো ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, 1 নম্বর ইকুয়েশনে যদি এর মান -5 বসিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, 4 যোগ -5 ইন্টু 10 2 কত হয়ে যায়, -10 হয়ে যাচ্ছে, যোগ বি ইকুয়াল টু 0। তাহলে বি এর ভ্যালু এখান থেকে কত হয়ে যাবে, 4 থেকে 10 বাদ দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, -6। তাহলে বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, -6, সরি, তাহলে -6 প্লাস বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। তাহলে অ্যান্সারটা আমার কত হয়ে যাবে, -5,6। -5,6 এখানে কোথাও আছে, নেই। তাহলে মনে হয় কোথাও ভুল দেওয়া আছে। তাহলে এখান থেকে অ্যান্সার কত হয়ে যাবে, -5,6। তাহলে এর ভ্যালু -5, বি এর ভ্যালু 6 হয়ে যাবে। উত্তর ভুল দেওয়া আছে, হ্যাঁ। তারপরে 3 নম্বর অপশানে 3 নম্বর অঙ্কে চলে আসি। 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, এবিসি দাঁড়াও একটু, কোশ্চেনটা মেবি দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। কি বলা আছে, এবিসি এর কোণ এবিসি স্থূলকোণ ত্রিভুজটির পরিকেন্দ্র ও। এবার এওবি 50 ডিগ্রি এবং এওসি 130 ডিগ্রি হলে বিএসি এর মান কত বলেছে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বলেছে, তাই কি না। পরিকেন্দ্র তার মানে কি, পরিবৃত্ত অঙ্কন করতে লাগবে। তাহলে 3 নম্বর অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটাতে আমার মনে হচ্ছে 3 নম্বর অঙ্কটাতে ডেটাতে কোথাও একটা মিস্টেক আছে, হ্যাঁ, বা অঙ্কটা কোথাও একটা ভুল আছে। সো এই অঙ্কটা ভুল আছে, হ্যাঁ। 3 নম্বর অঙ্কটা যাকে 4 নম্বর অঙ্কটাতে যাই। 4 নম্বর অঙ্কটা কি আছে, tan 55 ডিগ্রি অ্যান্ড tan 4 নম্বর অঙ্কটা, হ্যাঁ, tan 55 ডিগ্রি ইন্টু tan 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন এ আছে। তাহলে এ এর ন্যূনতম ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে। দেখো tan 55 ডিগ্রি আর 35 ডিগ্রি, তাহলে এই ধরনের অঙ্কগুলো যখন, আচ্ছা যাকে আমি করে দিচ্ছি, tan 55 tan 35, তাহলে 55কে আমি 35-এ যদি নিয়ে যেতে যাই, তাহলে tan এটাকে কত লেখা যায়, 90 মাইনাস 35, 90 মাইনাস 35 করলে তো 55 হয়ে যায়। এখানে tan 35, tan 90 মাইনাস 35 মানে কত আবার, tan 90 মাইনাস 35 মানে কত, cot 35 ডট এখানে আবার কত, tan 35 ইকুয়াল টু কত আছে, সাইন এ আছে। তাহলে এবার দেখো cot 35 আর tan 35, cot 35 মানে কত, 1/tan 35, আবার এখানে tan 35, তার মানে এটা কেটে কুটে 1 হয়ে যাবে, আর এখানে সাইন এ। এবার সাইন কত ডিগ্রির মান 1 হয়, সাইন 90 ডিগ্রির মান 1 হয়। তাহলে এর ভ্যালু এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা, এ ইকুয়াল টু 1। তাহলে এটা রিকোয়ার্ড অ্যান্সার কত হয়ে যাবে, এ। কত নম্বর অপশন, সরি, এর কত ডিগ্রির মান 1 হয়ে যায়, 90 ডিগ্রির মান 1 হয়ে যায়। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে বা π/2 হয়ে যাবে। তো 90 ডিগ্রি কতটাতে আছে, ডি নাম্বার অপশানে আছে। তাহলে এটার অপশান হয়ে যাবে ডি নাম্বার। সরি একটু, হ্যাঁ, কথা বলতে বলতে ভুল বলে দিয়েছি। তারপরে 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দেখো,
5 নম্বর অঙ্কটা কি আছে, একটি নিরেট গোলকের আয়তন, একটি নিরেট গোলকের আয়তন কত বলা আছে, গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে নিরেট গোলকের আয়তন ও ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের একটু দাঁড়াও, হ্যাঁ ঠিক করে নিই, হ্যাঁ তাহলে অসুবিধা হবে না স্ক্রোল করে দিতে। ওকে, এবার ভালো করে বোঝা যাচ্ছে। ওকে ঠিক আছে, এবার ঠেলে দিলে চলে যাবে। ওকে হ্যাঁ, এবার কত নম্বরে আসছি, 5 নম্বরে। হ্যাঁ 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তবে অর্ধগোলকের ব্যাস কত বের করতে বলেছে। তাহলে একটি নিরেট অর্ধগোলকের আয়তন কি হয়ে যাবে, অর্ধগোলক কীরকম দেখতে হয়, এরকম হয়ে যায়। অর্ধগোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই কিউব। তাহলে এটার আয়তনের সূত্র কি হয়ে যাবে, 2/3 পাই কিউব। অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। এবার সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়ে যায়, এটা সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়ে যায়, 4πr², তাই তো। তাহলে এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 3πr², ফর্মুলায় আছে। তাহলে এবার যদি কাটাকাটি করি আমি, পাই ক্যান্সেল আউট হয়ে গেল, r² আর ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, r এর ভ্যালু 9/2, 3 3 9 ভাগ 2। তাহলে অর্ধগোলকের ব্যাস কত হয়ে যাবে, তাহলে ব্যাস ইকুয়াল টু কত, 2r মানে ব্যাস, তাহলে 2r ইজ ইকুয়াল টু কত হয়েছে, 9 ইউনিট। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 9 ইউনিট। তারপরে অঙ্ক চলে আসি ফটাফট, 6 নম্বর অঙ্কটা কি বলেছে। 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 30 34 35 36 37 38 39 40 তথ্যে 30 34 35 36 37 38 39 40 তথ্যে না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় 30 34 35 36 37 38 39 40 তথ্যে না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়, এটা আবার কেমন কোশ্চেন করেছে। এই এবিটিএ টেস্ট পেপারে প্রচুর প্রিন্টিং মিস্টেক করেছে এই সেটটাতে বিশেষ করে। তো এই অঙ্কটাতেও মিস্টেক করেছে, এখানে কি না থাকলে কিচ্ছু বলেনি। সো মেবি অঙ্কটাতে 35 হবে। হ্যাঁ 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়। তাহলে ঠিক আছে, আমরা 35 ধরেই করছি। 35 না থাকলে মধ্যমা কত, 35 ধরে আগে করছি, তারপর 35 বাদ দিয়ে করছি। তাহলে অঙ্কটাকে সাজায়নি পরপর। তাহলে পরপর সাজানোই আছে, 30 34 35 36 37 38 39 40। এবার এখানকার মধ্যমা কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা আছে। এবার তাহলে মধ্যমা কি হয়ে যাবে, মধ্যমা দুটো সংখ্যা আসবে, যদি জোড় সংখ্যা হয়ে যায় তাহলে মধ্যমা কত হয়ে যায়, 8 আছে, তাহলে জোড় সংখ্যা হয়ে গেলে মধ্যমা কত হয়ে যায়, একটা 8/2 হয়ে যায়, আর এটা কত হয়ে যায় 8/2 + 1, 8/2 মানে 4 পজিশন, আর একটা 8/2 + 1 তার মানে 5 নম্বর পজিশন। তাহলে 4 নম্বর পজিশনে 1 2 3 4 নম্বর পজিশনে এটা আছে, 5 নম্বর পজিশনে এটা আছে। তাহলে মধ্যমা কত হয়ে যাবে, 36 যোগ 37/2। তাহলে এখানে 36 আর 37 যোগ করলে 6 7 কত হয়ে যাচ্ছে, 13 3 3 3 6 আর 1 7, 73/2। তার মানে কত হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলে 3 2 6 আর 6 2 12, 36.5। এবার 35টাকে যদি আমি এখান থেকে আউট করে দিই, তাহলে এখানে কয়টা থাকছে, 7টা থাকছে। তাহলে মাঝের পজিশন কত হয়ে যাবে, 4 নম্বর পজিশনটা হয়ে যাবে। তাহলে 1 2 3 4, তাহলে এখানে মধ্যমা কত হয়ে যাচ্ছে, 37 হয়ে যাচ্ছে। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাচ্ছে, প্রথমে ছিল 36.5, তারপরে 37 হয়ে যাচ্ছে, তাহলে কত 0.5 মধ্যমা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে অ্যান্সার, 0.5, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে। ওকে ঠিক আছে, তারপরে শূন্যস্থান পূরণে চলে আসছি। শূন্যস্থান পূরণে দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা, 2-এর 1 নম্বর অঙ্কটাতে কি আছে, বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকার 10 মাসের সুদ আসল কত টাকা হবে। তাহলে 2-এর 1 নম্বর অঙ্কটা, বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকার 10 মাসের সুদ আসল কত হবে। তাহলে কত পার্সেন্ট হারে সরল সুদে, x% হারে সরল সুদে 12y টাকার 10 মাসের সুদ আসল। তাহলে টাইম কত হয়ে যাচ্ছে, আর এর ভ্যালু এখানে কত হয়ে যাচ্ছে, x%
পি কত হয়ে যাচ্ছে এখানে 12y, আর টাইম কত হয়ে যাচ্ছে এখানে 10/12 ইয়ার, তাই তো? তাহলে আমরা কি জানি, সুদটা বের করে নিচ্ছে আগে। আই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে পি টি আর বাই 100, ক্যালকুলেট করি। পি এর ভ্যালু কত 12y ইন্টু টি এর ভ্যালু কত 10/12, 12টা নিচে লিখে দিচ্ছি, ইন্টু 100, আর ইন্টু আর এর ভ্যালু কত x%। তাহলে এখান থেকে কত বেরোলো 10 10 কাটা গেল, 12 12 কাটা গেল, তাহলে কত বেরোচ্ছে xy/10। আয়ের ভ্যালু কত বেরোচ্ছে xy/10। তাহলে সুদ আসল কত টাকা হয়ে যাবে, সুদ আসলে কত টাকা হবে, সুদ আসল মানে কত p প্লাস আই, তাহলে p প্লাস আই মানে 12y প্লাস xy/100, এটা হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 12y প্লাস xy/100। ওকে, এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক, নেক্সট পেজ, 2 নম্বর পেজ এটা। তো নেক্সট অঙ্কটা কি আছে দেখো, নেক্সট নাম্বার 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটাতে নেক্সট পেজে কি আছে, a/5 a/5, b/7 b/7, c/8 মানে c/8 হলে a b c বাই এর মান বের করতে বলেছে। হলে কি বের করতে বলেছে, a প্লাস b প্লাস c বাই এর মান বের করতে বলেছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কে ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে a এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 5k, b এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 7k, c এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 8k, তাই তো? তাহলে এইখান থেকে a প্লাস বি প্লাস সি বাই এর ভ্যালু কত হয়ে যাবে, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি বসিয়ে দিই, 8 5 কত হয়ে যাচ্ছে 13, 13 আর 7 কত হয়েছে 20 হয়ে যাচ্ছে। তাহলে 20 বাই কত a, তার মানে কত 5, 20k বাই 5k, কে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 20 থেকে 5 বাদ দিয়ে দিলে, ভাগ করলে কত হয়ে যাবে 4 5 20, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 4। তারপরে 2-এর 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা যদি আমি করি, তাহলে বৃত্তস্থ সামান্তরিক হলো একটি ড্যাশ। বৃত্তস্থ সামান্তরিক একটি কি, আয়তক্ষেত্র। পড়েছিলাম স্টেটমেন্ট, তাহলে এটা কি হয়ে যাবে আয়তক্ষেত্র অ্যান্সার, তাই তো? এবার পরের অঙ্কটাতে চলে আসি, 4 নম্বর অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কে যদি চলে আসি, তাহলে দেখো cos 0 cos 1 cos 2 ডট ডট cos 90, এটার মান বের করতে বলেছে। তাহলে কি বলেছে, cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি ডট 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 cos 90 ডিগ্রি। এবার দেখো cos 0 ডিগ্রির ভ্যালু কত হয় আমরা জানি 1 হয়ে যায়, তাই তো? cos 1 ডিগ্রিকে 1 রাখো, cos 2 ডিগ্রিকে 2 রাখো, ইন্টু ডট ডট ডট, এই অঙ্কগুলো সাধারণত 1ই অ্যান্সার হয়। তো দেখা যাক এটা কত বেরোচ্ছে, মাঝখানে কত আসবে cos 44 ইন্টু cos 45 ইন্টু cos 46, এরকম করতে করতে কত আসবে cos ইন্টু cos কত আসবে বলো, cos 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 কত আসবে 88, cos 89 ইন্টু cos 90 মান কত, আবার cos 90 মান কত হয়ে যায় 0 হয়ে যায়। cos 90 মান কত জানি আমরা 0, তাই তো? তাহলে এই টোটালটার ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে, আর অঙ্কটা করারই দরকার নেই। সো অঙ্কটা প্রথমে দেখেই বোঝা যাচ্ছে এখানে কত আছে cos 90 আছে, এবার cos 90-র ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এই অঙ্কটার টোটাল ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এত আমার দেখারই দরকার নেই, যেখানেই আমি cos 90 দেখব তার মানে অঙ্কটার ভ্যালু 0 হয়ে যাবে। ওকে, পরের অঙ্কটা চলে আসি। এটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হবে, এটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা হয়। তাহলে অর্ধগোলক দেখতে কীরকম হয়ে যায়, এরকম ডিম্বের মতন। তাহলে এর সমতলের সংখ্যা কত হয়ে যাবে, একটাই সমতল আছে, দেখো নিচেরটাতে সমতল, বাকিটা কীরকম কার্ভের আকারে আছে। তো তাহলে এর সমতলের সংখ্যা কত হয়ে যাবে, 5 নম্বর অ্যান্সার একটি। বোঝা গেল? তারপরে 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা কি আছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, আর এফ আই এক্স এর ভ্যালু দেওয়া আছে এত, এফ আই এর ভ্যালু দেওয়া আছে এত। তাহলে তোমার কে এর মান কত হয়ে যাবে, তাহলে আমরা কি জানি গড় মানে কি জানি এফ আই এক্স আই বাই এফ আই, তার মানে কত 132 প্লাস 5k ডিভাইডেড বাই 20, এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 8.1 দেওয়া আছে। তাহলে এইখান থেকে 132
যোগ 5k ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 2 একে 2, 8 দুগুণে 16, তাই তো? তাহলে 162 হয়ে যাচ্ছে এটা। তাহলে 5k ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 162 থেকে 132 বাদ দিয়ে দিলে 30 হয়ে যায়। তাহলে k এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 6। তাহলে এখান থেকে k এর ভ্যালু কত পাবো আমরা? 6 পাবো। এবার পরের অঙ্কে চলে আসি ফটাফট। সত্য মিথ্যা 3-এর 1 নম্বর অঙ্কটা দেখো। সত্য মিথ্যায় 3-এর 1 নম্বর অঙ্কটা কী আছে? কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ হলে তাদের লাভ্যাংশ বন্টনে অনুপাত কত? তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত বের করতে বলেছে। অনুপাত 2:3। তাহলে এটা দেখো ঠিকঠাক আছে কিনা। কমলের মূলধন অমলের মূলধনের 1.2 গুণ, 3-এর 1। তাহলে কমল আর অমল, তাহলে কমলের মূলধন অমলের মূলধনের কত গুণ? 1.5 গুণ। তো 1.5 গুণকে কত লেখা যায়? 1/1/2কে কত লেখা যায়? 3-এর 2। তাহলে কমলের মূলধনকে তুমি 1 ধরে নাও, সরি, কমলের মূলধন অমলের মূলধনের 1.5 গুণ, অমলের মূলধনকে 1 ধরে নাও, তাহলে কমলের মূলধন কত হয়ে যাবে? 3-এর 2। তাহলে কত হয়ে যাচ্ছে? 3/2:1, তার মানে কত হয়ে যাবে? 3:2। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 3:2। এবার দেখো 3:2 আছে কিনা। 2:3 আছে। তাহলে এটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে এটা কী হয়ে যাবে? মিথ্যা। তাহলে এই অ্যান্সারটি কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তারপর এটা দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলেছে? 75 এবং √147 সাদৃশ্যকরণ। এটা অনেকবার করিয়েছি অন্যান্য সেটেও। তাহলে √75 কত হয়ে যাবে? √75কে কত লেখা যায়? 3×25=75 হয়ে যায়। তাহলে 5√3। আর 147কে কত লেখা যায়? 147কে ভাঙলে কত হয়ে যাচ্ছে? 7 দিয়ে করলে কত হয়ে যাচ্ছে? 7 দুগুণে 14, 7 একে 7, 7 দিয়ে করলে 3 7 21। তাহলে এটা কত হয়ে যাবে? 7√3। তাহলে দেখো রুটের ভিতরে 3 আর 3 আছে, তাহলে এটা সাদৃশ্যকরণ, এটা ট্রু, সত্য। তাহলে এটা কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। তারপরে 3 নাম্বারটা দেখো, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হয় না। তাহলে এটা মিথ্যা। দুটি সদৃশ ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো সমান হয়ে যায়, কিন্তু বাহুগুলো তো সমান হয় না, তার মানে তো সর্বসম হচ্ছে না। তাহলে 4 নম্বর অঙ্কটা। এবার 4 নম্বর অঙ্কটা কী আছে? sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন sin π/2। এটা কি সত্যি হবে না মিথ্যা হবে? sin π/6 এর ভ্যালু কত বলো? sin π/6 মানে কত? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। প্লাস sin π/3 মানে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। আর এখানে কত আছে? π/2 এর ভ্যালু কত? sin π/2 এর ভ্যালু 1। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে? নিচে 2 হয়ে যাচ্ছে আর উপরে কত হয়ে যাচ্ছে? 1 + √3, তাই তো? এবার 1 + √3, দেখো 1√3 মানে কত? √3টার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1 পয়েন্ট সামথিং হয়ে যাচ্ছে। তার মানে এটা কি 1-এর চেয়ে বড়? তার মানে এই দুটো যদি যোগ করে দিই তাহলে 1-এর চেয়ে বড় হয়ে যাবে তো। তাহলে এই দুটো, এটা তো হাফ হয়ে যাচ্ছে। এবার √3 মানে কত? 1 পয়েন্ট সামথিং, তার মানে হাফ যোগ সামথিং আসবে। তাহলে হাফ হাফ যোগ করলে 1 হয়ে যাচ্ছে সামথিং, তাহলে 1 পয়েন্ট সামথিং চলে আসছে এই সাইডটা। তাহলে 1 পয়েন্ট সামথিং তো 1-এর চেয়ে বড়ই হয়, তাহলে এটা কী হয়ে যাবে? সত্য। 4 নাম্বারটা কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কী আছে? 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। তাহলে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে, তাহলে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বের করো। তাহলে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হয়ে যাবে? ঘনকের আয়তনের সূত্র কি? 9³ আর 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তনের সূত্র কি? 3³ তাহলে এটাতে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত হয়ে যাচ্ছে? 9³ কত লেখা যায়? 3³ × 3³, তাই তো? আর নিচে কত হয়ে যাচ্ছে? 3³ এটা কাটলো, তার মানে কত? 27। তাহলে এটা কি? সত্য হয়ে যাবে। এটা বোঝা গেল না? যায়নি? 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে? কতগুলি তথ্যের মধ্যমা সর্বদাই ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে। কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যের মধ্যমা যে কোনো একটি হবে। যে কোনো একটি কি হয়? কতগুলি, এটা মিথ্যা হবে। হ্যাঁ, এটা মিথ্যা হবে।
ভুল স্টেটমেন্ট দেওয়া আছে। তারপরে 4-এর 1 নম্বরে চলে আসি। এবার 4-এর অঙ্ক, মেন অঙ্ক। পেজ চেঞ্জ করি, হ্যাঁ। 4-এর অঙ্ক, সরি আজকে একটু কথাগুলো বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, সরি। 4-এর 1 নম্বর অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করতে বলেছে। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তাহলে বার্ষিক 5% সরল সুদ, পি এর ভ্যালু কত এখানে জানি না, তাহলে পি এর ভ্যালু এক্স ধরে নিচ্ছি আমি। টি এর ভ্যালু কত, মাসিক সুদ বের করতে বলেছে, তার মানে কত 1/12 ইয়ার। আর এর ভ্যালু কত 5%, তাই তো। তাহলে এবার শর্ত মতে করে দাও, আই মানে কত এখানে 1 টাকা, তাহলে সুদ আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 1 টাকা দেওয়া আছে। এবার আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, আয়ের ভ্যালু 1, পি এর ভ্যালু কত এক্স, টি এর ভ্যালু কত 1/12, আর মানে কত 5/100। এবার 100কে 5 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে, তাহলে 20টা ওই পারে চলে যাচ্ছে। 20 ইকুয়াল টু এক্স ইন্টু 12, 1/12। তাহলে এবার এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 12 দুগুণে 24, 240। তাহলে এখানে মূলধন কত হয়ে যাবে 240। ক্লিয়ার, বোঝা গেল। তারপর 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, R% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। চক্রবৃদ্ধি সুদে বের করতে বলেছে। এই অঙ্কটা অনেকবার রিপিট করছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ধরে নাও মূলধন ইকুয়াল টু পি, মূলধন কত পি, তাহলে মূলধন যদি পি হয়ে যায়, মূলধন পি, তাহলে 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, টাইমটা কত 8 ইয়ার, তাহলে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 8 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাচ্ছে, 8 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে 8, তাহলে শর্ত মতে কী হয়ে যাচ্ছে 8 বছরে কী হয়েছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে 8, এটা ইকুয়াল টু কত হচ্ছে 2p, তাই তো, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে পিপি ক্যান্সেল আউট, তাহলে 1 প্লাস আর বাই 100, তারপরে 8 ইকুয়াল টু কত বেরোচ্ছে 2। এবার আমাকে কত বছরে 4 গুণ হবে সেটা বের করতে বলেছে। কত বছরে 4 গুণ হবে, ধরে নাও এক্স বছরে 4 গুণ হবে, ধরি এক্স বছরে 4 গুণ হবে। তাহলে এক্স বছরে যদি 4 গুণ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে শর্ত মতে 1 প্লাস আর বাই 100, তারপরে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 4 পি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে এক্স মানে কত হয়েছে 4p, তাহলে পি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে, আচ্ছা এখানে অনেকটা শর্টে করলাম, হ্যাঁ, এখানে আবার যদি লেখো তাহলে 4 বছরে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত হবে এইভাবে আবার লিখতে লাগবে, তো ওটা আমি একবারে শর্ত মতে করে দিলাম। তাহলে 4 এটাকে কী লেখা যায় 2 স্কোয়ার, তাহলে 1 প্লাস আর বাই 100, তারপরে এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার। এবার 2 এর ভ্যালু কত আছে এটা আছে, তাহলে বসিয়ে দাও ওখানে, তাহলে 1 প্লাস আর বাই 100, তারপরে কত আছে এক্স, 2 এর ভ্যালু কত 1 প্লাস আর বাই 100, তারপরে কত 8, 2 এর ভ্যালু এটা তো, তারপরে কত হয়ে যাবে এটার উপরে আবার কত আছে স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1 প্লাস আর বাই 100, 8 দুগুণে কত হয়েছে 16। এবার বোথ সাইডে যদি কম্পেয়ার করাও তাহলে এক্সের ভ্যালু কত হয়েছে 16,
তাহলে 16 বছরে 4 গুণ হবে। তাহলে কত বছরে 4 গুণ হবে? 16 বছরে 4 গুণ হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, বারবার রিপিট করছে, অনেক কয়টা সেটে দেখলাম এই অঙ্কটা আছে। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখা যাক। 3 নম্বর অঙ্কটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয়ে যায় তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত বলেছে? শূন্য বলেছে। তাহলে সমীকরণটাকে ভালো করে সাজিয়ে লেখা হোক। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কে ইন্টু, আচ্ছা এখানে এক্সটাকে এইভাবে রেখে দিই, টোটাল পার্টটাকে এই পারে নিয়ে চলেছে, তার মানে কত হয়ে যাবে? 2kx, আর এটা ওই পারে চলে আসলে প্লাস কে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কত হয়েছে? -1, আর এখানে -1, আর এখানে কত হয়ে যাবে? -2k প্লাস কে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে সমষ্টি মানে কত? সমষ্টি শূন্য, তাহলে আলফা বিটা যদি বীজ হয়ে যায় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায়? -b/a। -b/a মানে কত? এখানে লিখে নেবে, ধরি বীজ দুটি আলফা কমা বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? -b/a, তাহলে -1 -2k বাই এর ভ্যালু কত আছে? 1 আছে। এবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 0 ইকুয়াল টু কত হয়েছে? মাইনাস যদি গুণ করে দিই 1 প্লাস 2k, তাহলে 2k ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? -1, তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে? -1/2। বোঝা গেল? তারপরে নেক্সট অঙ্কটা চলে আসি। নেক্সট অঙ্কটা 4 নম্বর অঙ্ক কি বলেছে? এখানেই করে দিচ্ছি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1, a প্লাস 1/b ইকুয়াল টু 1, b প্লাস 1/c ইকুয়াল টু 1, c প্লাস 1/a ইকুয়াল টু 1। কি বলেছে? a প্লাস 1/b 1, b প্লাস 1/c হলে c প্লাস 1/a 1 ইকুয়াল টু 1। কি, এর অঙ্কটা ভুলভাল আছে? হ্যাঁ, অঙ্কটা ভুল আছে, ডেটা ঠিকঠাক দেওয়া নেই, করতে লাগবে না, এটা ছাড়ো। তারপরে 5 নম্বর অঙ্কটা দেখো। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো কি বলেছে? 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। তাহলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান বৃত্ত, এই একটা বৃত্ত, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হয় 12 সেন্টিমিটার। তবে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে বৃত্ত দুটি এঁকে নাও, মনে করো বৃত্ত দুটি এরকম আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে এটা এই বৃত্তের কেন্দ্র, এটা এই বৃত্তের কেন্দ্র। বৃত্ত দুটির ব্যাসার্ধ কত বলেছে? 10 সেন্টিমিটার, আর জ্যাটার দৈর্ঘ্য কত বলেছে? 12 সেন্টিমিটার। তাহলে এটার দৈর্ঘ্য কত? 12, এইটুকুটার দৈর্ঘ্য কত? 12, আর এটা যুক্ত করে দাও, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এটাও ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এটাও 10 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এটাও 10 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এবার এটাকে যুক্ত করে দাও, তাই তো? তাহলে আমাকে কি বের করতে বলেছে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এইটুকুটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এটা 10 হয়ে যাচ্ছে, এটা 10 হয়ে যাচ্ছে, এইটুকুটা কত হয়ে যাবে? তাহলে এটা নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিয়ে দাও এ, এটার নাম দিয়ে দিচ্ছি বি, এটার নাম সি, এটার নাম ডি, এটার নাম ই দিয়ে দিচ্ছি। তাহলে এইখান থেকে দেখো বিসি এর উপর বিডিটা লম্ব হয়ে যাবে না? বিসি বা বিসিটা এডি এইর উপর লম্ব হয়ে যাবে, বা বিসির উপর তোমার হচ্ছে এডিটা লম্ব হয়ে যাচ্ছে না? বিসি এর উপর এডিটা কার উপর লম্ব হয়ে যাচ্ছে? বিসি এর উপর লম্ব হয়ে যাচ্ছে। তাহলে বিসি এর উপর এডিটা লম্ব হয়ে যাচ্ছে, তাহলে যদি লম্ব হয়ে যায় তাহলে এইটুকু যে ত্রিভুজটা হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজ এ বি ডি একটি কী হয়ে যাচ্ছে? সমকোণী ত্রিভুজ।
ত্রিভুজ যার সমকোণ কোনটা, কোণ এ ডি বি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। যার সমকোণ কোনটা হয়ে যাচ্ছে, এডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এবার এখান থেকে দেখো এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এবি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে যদি আমি এবার বিডির ভ্যালু বের করি, তাহলে বিডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, রুট ওভার এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এবি স্কোয়ারের ভ্যালু কত, 10 স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মানে কত, 6 স্কোয়ার। কারণ সরি হ্যাঁ, তাহলে এডির ভ্যালু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। কারণ কি, এই কত আছে, এই ভ্যালু কত আছে, 12 দেওয়া আছে। তাহলে এই ভ্যালু যদি 12 হয়ে যায়, তাহলে এখান থেকে এডির ভ্যালু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হয়ে যাচ্ছে, 64। তার মানে কত, 8। তাহলে এখান থেকে বিডির ভ্যালু কত হয়ে যাচ্ছে, 8। তাহলে আবার বিসি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে এখান থেকে বিসি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 2 ইন্টু বিডি। তার মানে কত হয়েছে, 2 ইন্টু 8, তার মানে 16। এই অঙ্কটা আরও বড় করে করা যায়, হ্যাঁ আরও ডিটেল ফিটেল এখানে লিখে করা যায়। তো 2 নাম্বারের জন্য আমি এত কিছু ডিটেল ফিটেল লিখছি না। এই অঙ্কটা ভালোভাবে করতে গেলে মানে আরও অনেক কিছু ডেটা সাইডে সাইডে দিতে লাগবে। কেন 90 ডিগ্রি হচ্ছে, কেন এটার মানে এই ইজ ইকুয়াল টু 12 হলে কেন এডি এটার অর্ধেক হবে, এই কারণগুলো লিখলে ভালো হয়। কিন্তু 2 নাম্বারের অঙ্ক তো এত কিছু ডিটেল লেখার দরকার নেই। তারপরে এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। 7 নম্বর অঙ্ক, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাই তো, এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা করা যাক। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিকেন্দ্রের দৈর্ঘ্য কত, পরিকেন্দ্র কত বলেছে, ও। তাহলে দেখো ত্রিভুজটা আঁকানো যাক। এই একটা বৃত্ত, সরি একটু বৃত্তটা হাত দিয়ে আঁকলাম, খারাপ হয়ে গেল একটু। এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজ যার পরিকেন্দ্র ও, যার পরিকেন্দ্র কত বলেছে, ও। এটা হয়ে যাচ্ছে ও পরিকেন্দ্র। ত্রিভুজটার নাম দিয়ে দিই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি, বি কোণটা কত বলেছে, 120 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দিই এ বি সি। এবার এ ওটাকে যুক্ত করে দিচ্ছি, ও সিটাকে যুক্ত করে দিচ্ছি, আর এইদিকে বি ওটাকে যুক্ত করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এবার এইখান থেকে একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পাবে যে হচ্ছে এই যে বিও আর এও, এই দুটোই তো একই বৃত্তের ব্যাসার্ধ না। এখান থেকে কন্ডিশনগুলো প্রথমে লিখে নিচ্ছি, বিও ইকুয়াল টু এও একই বৃত্তের ব্যাসার্ধ। একই রকমভাবে তোমার হচ্ছে এদিকে বিও আর সিও, আচ্ছা এখানে সিওটাও দিয়ে দিচ্ছি। তাহলে সিও ইজ ইকুয়াল টু এও ইজ ইকুয়াল টু বিও, একই বৃত্তের ব্যাসার্ধ তো, তাহলে এই তিনটা সমান হয়ে যাচ্ছে। এটাকে 1 নম্বর কন্ডিশন দিয়ে দিচ্ছি। এবার এইখান থেকে লক্ষ্য করো, কোণ এবিসিটা আমাকে কত দেওয়া আছে, কোণ এ বি সি এটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে। আবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমার হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে যে সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, প্রদত্ত এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের কি হয়ে যাচ্ছে, সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ, তাহলে এ বি আর বিসিটাকে সমান ধরে নিই। এ বি ইকুয়াল টু বিসি সমান ধরে নিলাম এই দুটো। তারপরে দেখো এবার একটু এখান থেকে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এইখান থেকে এই দুটো ত্রিভুজকে একটু লক্ষ্য করো। এই দুটো ত্রিভুজকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দেখো এ ও আর ওসি সমান হয়ে যাচ্ছে, এও আর ওসি সমান হয়ে যাচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ও বিটা কী হয়ে যাচ্ছে, সাধারণ বাহু হয়ে যাচ্ছে, তাই কি না। আবার এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাচ্ছে, তাহলে ত্রিভুজের 3টা বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ
ও বি সি এই দুটো সর্বসম ত্রিভুজ না? এবার সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে এবং এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, এটাকে বাইসেক্ট করছে দুই ভাগে। তাহলে এখান থেকে কোণ এ বি ও ইকুয়াল টু কত পাবো? কোণ এ বি ও, কোণ এ বি ওটা কী করছে? এ বি সিকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে হাফ ইন্টু কোণ এ বি সি, তাহলে হাফ ইন্টু 120 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোণ এ বি ও এই কোণটা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো এইখান থেকে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান না একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এটা কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। আবার যেহেতু একটু সরাই দিচ্ছি, যেহেতু দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান এ ও ইকুয়াল টু ও বি সমান হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো যদি বাহু যদি সমান হয়ে যায় তাহলে এটার অপোজিট, এই বাহুটার অপোজিট অ্যাঙ্গেল এটা, এই বাহুটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা। তাহলে এই দুটোও সমান হয়ে যাবে। তাহলে অতএব কোণ বি এ ও আর এ বি ও সমান হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার এই দুটো কোণ যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হয়ে যাবে? 180 মাইনাস 60, তার মানে কোণ, অতএব কোণ এ ও বি এটাও কত ডিগ্রি হয়ে যাবে? 180 মাইনাস 60 যোগ 60, তাহলে কত ডিগ্রি হয়ে গেল? করলে কত হয়ে গেল? 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে তিনটা কোণই 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে অতএব এখান থেকে বলতে পারি না ত্রিভুজ এ বি ও সর্বসম, ত্রিভুজ এ বি ও সমবাহু ত্রিভুজ। আবার কি বলা আছে? ত্রিভুজের ব্যাসার্ধ এ ও ইকুয়াল টু কত? তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে গেলে কত হয়ে যাবে? এ বি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও এ হয়ে যাবে, তাই তো? আবার দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে? ও এ ব্যাসার্ধ ইকুয়াল টু কত দেওয়া আছে? 5। তাহলে এইখান থেকে আমি বলতে পারি না এ বির দৈর্ঘ্য 5 হয়ে যাবে। তাহলে আমাকে এটা অ্যান্সার বের করতে বলেছে, প্রুফ হয়ে গেল। ওকে, তারপর নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তারপর দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কী বলেছে? এই যে 8 নম্বর অঙ্কটা দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত বলেছে? 4/3। অঙ্কটা খুব সহজ। 8 নম্বর অঙ্ক কি বলেছে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে সাইন থিটা আর কস থিটার মান বের করতে বলেছে। তাহলে দেখো ট্যান থিটার ভ্যালু দেওয়া থাকলে এখান থেকে ট্যান থিটাকে কী লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে? 4/3। তাহলে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়? আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু 4কে লিখতে পারি, আর কস থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 3কে লিখতে পারি। সাইন থিটা ইজ ইকুয়াল টু 4কে আর কস থিটা ইজ, আবার এইখান থেকে দেখো আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা জানি তো। তাহলে এখানে বসিয়ে দাও ভ্যালুটা, তাহলে 4k স্কোয়ার প্লাস 3k স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কে স্কোয়ার কমন চলে আসবে, তাহলে 4 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে? 16, আর 3 স্কোয়ার মানে কত? 9 ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 9 যোগ করলে 25, তাহলে 1/25। তাহলে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5 চলে আসলো, তাই তো? এবার দেখো আমাকে কী বের করতে বলেছে? সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 4k প্লাস 3k, তার মানে কত? 7k। কে এর ভ্যালু কত? 1/5, তাহলে প্লাস মাইনাস 7/5। এটাই অ্যান্সার আমাদের। বোঝা গেল? প্লাস মাইনাস 7/5। ওকে, তারপর নেক্সট অঙ্কে চলে আসছি। তারপর নেক্সট অঙ্কটা কী আছে? 732 ডিগ্রিকে 732 মিনিটকে 732 মিনিটকে ডিগ্রি ও মিনিটে প্রকাশ করি। এবার দেখো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কী আছে? 732 মিনিট। এবার মিনিট থেকে যদি আমাকে ডিগ্রিতে যেতে হয় তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 732 কে কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 732কে 60 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? এটা কত হয়ে যাবে তাহলে? ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে পাশে 60 দিয়ে ভাগ করি। পাশে 60 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 732কে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 60 60। এখানে কত হয়েছে? 3 1 2, তাহলে 6 2 12 120। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 12।
তাই তো? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 12 ডিগ্রি 12 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি ডিগ্রি ও মিনিটে প্রকাশ করতে বলেছে, তাহলে কত হয়ে যাবে 12 ডিগ্রি 12 মিনিট। ওকে, তারপরে নেক্সট অঙ্কটাতে চলে আসছি। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কত নম্বর, 10 নম্বর। শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হলো, উচ্চতা ধরে নিচ্ছি প্রাথমিকভাবে প্রাথমিকভাবে এখানে লিখে নেবে, প্রাথমিকভাবে উচ্চতা কত, h1 ধরে নিচ্ছি, প্রাথমিকভাবে উচ্চতা h ধরে নিচ্ছি। তাহলে সেকেন্ড ক্ষেত্রে উচ্চতা কত হয়ে গেল, দ্বিগুণ করা হলো 2h হয়ে গেল। তাহলে আয়তন ফার্স্ট ক্ষেত্রে কত হয়ে যাবে, ফার্স্ট ক্ষেত্রে আয়তন কি হয়ে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে তো, শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার h। সেকেন্ড ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে শঙ্কুর, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h, তাই তো? তাহলে দেখো আয়তন কত গুণ বৃদ্ধি পেল, এটাকে এটা দিয়ে ভাগ করে দিই। তাহলে অতএব সেকেন্ড আয়তন ডিভাইডেড বাই ফার্স্ট আয়তন, তাহলে কত হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h ডিভাইডেড বাই 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h। সবগুলো কেটে কুটে যাবে, শুধু সেকেন্ড আয়তন প্রথমে হবে, তাহলে 2hটা উপরে হবে, নিচে 2h থাকবে না, তাহলে সবগুলো কেটে কুটে কত থাকবে, 2 পড়ে থাকবে শুধু। তাহলে কত গুণ বৃদ্ধি পেলো, 2 গুণ বৃদ্ধি পেলো। তাহলে উত্তর লিখে নেবে অতএব দ্বিগুণ বৃদ্ধি পেলো। এবারে চলে আসছে 11 নম্বরটা। 11 নম্বরটা কি বলেছে, একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙের আয়তনের কিরূপ পরিবর্তন হবে। করা যাক এটা, একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো। তাহলে 11 নম্বর অঙ্ক, এখানে ফার্স্ট ক্ষেত্র, এখানে সেকেন্ড ক্ষেত্র। ফার্স্ট ক্ষেত্রে ব্যাসার্ধ কত আর সেকেন্ড ক্ষেত্রে ব্যাসার্ধ কত হয়ে যাবে, 50% হ্রাস করা হলো। তাহলে 50% হ্রাস করলে কত হয়ে যাবে, r/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে উচ্চতা কত হয়ে যাচ্ছে, উচ্চতা কত হয়ে যাচ্ছে, h ধরে নিচ্ছি। তাহলে উচ্চতা 50% যদি বৃদ্ধি করা হয়, তাহলে 50% বৃদ্ধি করলে এটা কীভাবে বের করা আছে, এটা বের করে দিচ্ছি। তাহলে r ইন্টু হ্রাস করা হলো মানে কি 100 মাইনাস 50, তাই তো, ডিভাইডেড বাই 100। তাহলে এটা আলটিমেটলি করলে ক্যালকুলেশন r/2ই আসবে। এবার উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তার মানে h ইন্টু 100 যোগ 50 ডিভাইডেড বাই 100। তাহলে এটা করলে কত হয়ে যাবে, h ইন্টু 150 বাই 100, তার মানে কত হয়ে যাবে 3h/2 হয়ে যাচ্ছে উচ্চতা। তাহলে চোঙের আয়তন, অতএব চোঙের ফার্স্ট ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে, চোঙের ফার্স্ট ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে, চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার h। সেকেন্ড ক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে, পাই আর মানে কত, এখানে r/2 তার হোল স্কোয়ার ইন্টু h মানে কত 3h/2। তাহলে অতএব আয়তন বৃদ্ধি কত হয়ে যাচ্ছে, সেকেন্ডেরটা বাই ফার্স্টেরটা। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2 বাই পাই আর স্কোয়ার h। এবার h দিয়ে h কাটলো, আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কাটলো, পাই দিয়ে পাই কাটলো, তাহলে কত হয়ে যাচ্ছে 3/4 দুগুণ 8। তাহলে 3/8 গুণ বৃদ্ধি পাচ্ছে, 3/8 গুণ বৃদ্ধি পাচ্ছে, মানে 3/8 তো আর বৃদ্ধি পাচ্ছে না, উপরে যেহেতু কম হয়ে যাচ্ছে তার মানে হ্রাসই পাচ্ছে আলটিমেটলি। তাহলে চোঙের আয়তন কি হয়ে যাবে, প্রাথমিক আয়তনে 3/8 গুণ হয়ে যাবে। উত্তর লিখে নেব অতএব চোঙের আয়তন প্রাথমিক আয়তনে 3/8 গুণ হয়ে যাবে। তারপরে দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি ui = xi - 25/10, যদি ui = xi - 25/10 এবং fi ui = 20 আর সামেশন fi = 100 হয়, তবে x বারের মান কত।
তারপরে কত নম্বর, এক্স ডবল আই 12 নম্বর অঙ্ক। ইউআই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স আই মাইনাস 25/10 আর সামেশন অফ এফ আই ইউআই এর ভ্যালু কত দেওয়া আছে 20 আর সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 100। তাহলে এক্স বারের মান বের করতে বলেছে। দেখো ইউআই মানে জানি হচ্ছে আমরা এক্স আই মাইনাস এ বাই এইচ, তাহলে এখান থেকে এর ভ্যালু কত বেরোচ্ছে 25 আর এইচের ভ্যালু কত বেরোচ্ছে 10। তাহলে এক্স বারের ভ্যালু জানি আমরা কত, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, এটা জানি আমরা ভ্যালু। তাহলে 25 ইন্টু এফ আই ইউআই এর ভ্যালু কত 20, সামেশন অফ এফ আই এর ভ্যালু কত 100 ইন্টু এইচ এর ভ্যালু কত 10। তাহলে 0 0 কাটলো, তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, এই 0 কাটলো, তাহলে 25 আর 2 27 হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, অনেকবার রিপিট করছে। এবার একটা অঙ্ক সামনের দিকে বলেছিলাম ভুল আছে। হ্যাঁ, ভুল আছে বলতে ভুল আছে বলতে তেমন, এই যে এখানে একটু প্রিন্টিং মিস্টেক বলে দিয়েছে, তাহলে এখানে হয়তো বলতে লাগতো যে এ বা এ 4 নম্বর অঙ্কটা একটু ভুল ছিল। ভুল বলতে প্রিন্টিং মিস্টেক করেছে। এখানে বলতে লাগতো হচ্ছে a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1, b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1 হলে c প্লাস 1/a ইকুয়াল টু 1 প্রমাণ করো, বা c প্লাস 1/a ইকুয়াল টু কত, এইভাবে বলে দিত। এই ভ্যালুটা দেওয়া থাকতো না, অথবা এই দেওয়া থাকলে এখানে বলতে লাগতো প্রমাণ করো। তাহলে আমরা প্রমাণই করছি। তাহলে a প্লাস 1/b ইজ ইকুয়াল টু কত আছে 1 আছে, b প্লাস 1/c ইজ ইকুয়াল টু কত আছে 1 আছে। তাহলে আমার এখান থেকে কী লাগবে, c প্লাস 1/a এটা বের করতে লাগবে। তাহলে এইখান থেকে আমি প্রথমটা থেকে আমি তোমার হচ্ছে সি লাগবে তো, তাহলে আর এখানে এ লাগবে, তাহলে প্রথমটা থেকে এর ভ্যালু বের করেছি। তাহলে এ ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস 1/b, তাহলে ক্যালকুলেশন করলে বি 1 মাইনাস বি হয়ে যাচ্ছে। এখান থেকে সি লাগবে, তাহলে 1/c ইজ ইকুয়াল টু কত হয়েছে 1 মাইনাস বি, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1/1 মাইনাস বি, তাই তো। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে সি এর ভ্যালু, তাহলে এখান থেকে 1/এর ভ্যালু বের করো, এর ভ্যালু এটা বের হলো, তাহলে 1/এর ভ্যালু কত হয়ে যাবে, উল্টে যাবে, b/1 মাইনাস বি হয়ে যাবে। তাহলে সি এর ভ্যালু এখান থেকে কত 1/1 মাইনাস বি, আর 1/এর ভ্যালু কত b/1 মাইনাস বি। সরি, এখানে একটু ভুল করলাম। এটা তোমার হচ্ছে বি যদি লসাগু করি তাহলে বি এটার সাথে গুণ হবে, তাহলে এখানে বি মাইনাস 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইখানেও হয়ে যাবে তাহলে b/b মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে হয়ে যাবে হচ্ছে b/1 মাইনাস বি, তাই তো। তাহলে এইখানে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 1 মাইনাস বি লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 1 মাইনাস বি কেটে কুটে কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার আমার রিকোয়ার্ড। ওকে, আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। ভবিষ্যতে তোমরা ক্লাস 11-এ যদি সায়েন্স নাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে রেগুলার লাইভ ক্লাস নেওয়া, তোমাদের টিউশনে যেভাবে লাইভ ক্লাস নেয় সেভাবে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। মানে আমি সোশ্যালি একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি ইউটিউবে। সো থ্যাংক ইউ।